আমার নাম কৌশিক, বয়স ২৯ বছর, ইঞ্জিনিয়ার, একটি ম্যানকেট কোম্পানিতে কর্মরত। আমার প্রধান দুর্বলতা হচ্ছে বিবাহিত মহিলারা। তার মানে এই নয় যে আমার অবিবাহিত মেয়েদের ভালো লাগে না, কিন্তু ভালো বৌদি দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। আমাদের পাশের বাড়ির বৌদির নাম সোনালি, বয়স ৩৪, এক ছেলে ক্লাস 3তে পড়ে। সোনালি বৌদির বর তোমালদা, একটা ঘড়ি কোম্পানির এরিয়া ম্যানেজার। সোনালি অপ্সরা সুন্দরী না হলেও ওর চোখ দুটো অসাধারণ, যেরকম চোখের মধ্যে ডুবে যাওয়া যায় কিন্তু তল পাওয়া যায় না। আমার সাথে বৌদির খুব বেশি আলাপ ছিল না, ওই টুকটাক দেখা হলে কথাবার্তা, এই আর কি। আমি অনেক দিন ধরেই আমার বাড়ির ছাদ, বাড়ির জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতাম, যদি বৌদিকে একটু অগোছালোভাবে দেখা যায়, কিন্তু সেই গুডে বালি। বৌদি বাড়িতে সবসময় ফুল স্লিভ হাউস কোট পরে থাকে, তাই সেরকম কোনো সুযোগ পাওয়া যেত না। আর তোমালদার সাথে ভালো সম্পর্ক হওয়ার দরুন নিজে যেচে পড়ে খুব বেশি এগোতেও পারলাম না। একদিন সকালে অফিস যাবার জন্য রেডি হচ্ছি, সেই সময় মা এসে বলল, তোকে বলতে ভুলে গেছি, আজকে আধার কার্ডের জন্য যেতে হবে, সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে। তোর একটু দেরি করে অফিস গেলে হয় না? আমি বললাম, না, আজকে সকালে একটা মিটিং আছে। তুমি তো আমাকে আগে থেকে বলবে। যাই হোক, একটা কাজ করো, তোমরা গিয়ে করে এসো, আমি দুপুরের পর ফিরে আসার চেষ্টা করছি। মনটা বিগতে গেল। আজকে শর্মিষ্ঠাদির সাথে অফিসের পর এক কিনতে যাবার কথা ছিল। শর্মিষ্ঠাদির একটা খুব প্রবলেম করছে, তাই এক্সচেঞ্জ করবে। শর্মিষ্ঠা আমার টিমের সিনিয়র মেম্বার, বর টেক্সাসে গেছে 3 মাস হল, বয়স 36, বেশ ভালোই, ছেলেপুলে নেই এখনও। যেহেতু অফিস কালিগ, তাই সাবধানে এগোতে হচ্ছে। হালকা ফ্ল্যাট আর এদিক ওদিক অ্যাক্সিডেন্টাল ছোঁয়া অবধি এগিয়েছে ব্যাপারটা। অফিস পৌঁছালাম তখন 9:30টায়। ডেস্কে বসে আছি, শর্মিষ্ঠা দিয়ে এসে ধরল, শোনো না, আজকে একটা দেখে নিয়ে একসাথে ডিনার করে ফিরব। মনটা আরও খারাপ হয়ে গেল। শর্মিষ্ঠাদিকে বললাম ব্যাপারটা। শর্মিষ্ঠাদির মুখটা দেখলাম কেমন যেন আধারে ঢেকে গেল। বলল, কি আর করা যাবে, আমারই ভাগ্য খারাপ। কী রকম যেন খটকা লাগলো কথাটা শুনে। আমি সঙ্গে সঙ্গে শর্মিষ্ঠাদির হাতটা ধরে বললাম, আজকের দিনটা ক্ষমা করে দাও, কালকে যাবই যাব। শর্মিষ্ঠাদি বলল, কালকে বিকেলে ক্লায়েন্ট মিটিং আছে, অফিস থেকে বেরোতেই তো দেরি হয়ে যাবে। হঠাৎ যেন একটা আশার আলো দেখতে পেলাম। বললাম, তা হোক না দেরি, পরশু তো শনিবার, একটু রাত করে ফিরলে তেমন কোনো প্রবলেম হবে না। শর্মিষ্ঠাদি দেখলাম একটু খুশি হল, বলল, ঠিক আছে, তাই হবে। আমি অফিসের কাজ সেরে লাঞ্চের আগে বেরিয়ে পড়লাম। স্কুলের সামনে পৌঁছে দেখি তখনও বিশাল 4-5টা লাইন। একজনকে জিজ্ঞেস করতে সে বলল 4 নম্বর ঘরের সামনে লাইন দিতে। লাইন দিতে গিয়ে আমার চোখ ছানা বড়া। লাইনের শেষে দাঁড়িয়ে সোনালি আমাকে দেখে একটা সৌজন্য মাখা হাসি দিল। একটা নীল রঙের শাড়ি পরেছে, দেখেই আমার টং টং করতে লাগল। আমি সোনালির পেছনে এসে লাইনে দাঁড়ালাম। সোনালি জিজ্ঞেস করল, কাকু কাকিমা তো দেখলাম সকালে করিয়ে এলো, তুমি এখন? আমি বললাম, অফিসে ইম্পর্ট্যান্ট কাজ ছিল, সেটা মিটিয়ে এলাম। মনে মনে ভাবলাম, ভাগ্যের সকালে আসিনি। জায়গাটা একটু ছোট হওয়াতে সবাই বেশ ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়েছিলাম। সোনালির সুগন্ধিতে আমি মাতাল হতে থাকলাম। পিঠটা হালকা ঘামে ভেজা আর চুলগুলো তার মধ্যে পড়ে আছে। আমি আমার ব্যাগটা হাত থেকে নিয়ে কাঁধে নিতে গেলাম। সেই করতে গিয়ে আমার হাতটা সোনালির পেছনে গিয়ে ঠেকল। জানি না ভুল দেখলাম কিনা, কিন্তু সোনালি যেন হালকা করে কেঁপে উঠল একটু। মনে মনে ভাবলাম, একটু রিস্ক নিতেই হবে, দেখি না কি হয়। আমি আবার আমার হাতটা আস্তে করে পেছনে ঠেকালাম।
অন্য হাতে মোবাইলটা নিয়ে দেখতে লাগলাম, যেন মনে হয় যে অন্যমনস্কভাবে লেগে গেছে। সোনালির দেখলাম কোনো হেলদোল নেই। সেও হাতে মোবাইল নিয়ে খুঁটখাট করে যাচ্ছে, কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছে না। সোনালি দেখলাম একটু এদিক ওদিক তাকিয়ে আবার মোবাইলে মন দিল। সোনালিকে জিজ্ঞেস করলাম, রিও কোথায়? রিও সোনালি ছিলের নাম। সোনালি বলল, ওকে পিসির বাড়ি রেখে এসেছি। এখানে এসব বলে আমি এবার টুকটাক এদিক ওদিকের কথা শুরু করলাম। সোনালি কথা বলে যাচ্ছে, কিন্তু ওর মুখের রং আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে। সোনালি বলল, রিওর স্কুলে কম্পিউটারের কোর্স শুরু হয়েছে, একটা কম্পিউটার কিনতে হবে। আমি দেখলাম এই সুযোগ। বললাম, তুমি আমাকে হোয়াটসঅ্যাপিং করো, আমি তোমাকে ভালো কনফিগারেশন আর দোকান বলে দিচ্ছি। সোনালি আমার নম্বরটা নিয়ে রাখল, বলল ঠিক আছে। এর মধ্যেই আমরা একদম কাউন্টারের সামনে পৌঁছে গেছি। আমি দেখলাম আমার সময় শেষ। কথা বলতে বলতেই একটু জোরেই ঘষে দিলাম। দেখলাম আবার কেঁপে উঠল। আধারের কাজ হয়ে গেল। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে লাগলাম। সোনালি দেখলাম খুব বেশি কথা বলছে না। মনে মনে ভাবলাম যে সোনালির বাড়ি এখন ফাঁকা, যদি কিছু চান্স পাওয়া যায়। কিন্তু সেই গুডে বালি। রাস্তার মোড় এসে সোনালি বলল, আমি রিকশা নিয়ে রিওর পিসির বাড়ি যাব, তারপর রিওকে নিয়ে ফিরব। অগত্যা কি আর করব, একা একা ফিরে এলাম বাড়ি। রাতে খাওয়া সেরেই শুয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখি সোনালির মেসেজ, লেখা, হ্যালো কম্পিউটার ডিটেলসটা পাঠিও, থ্যাঙ্কস। আমি তড়িৎ ক্রিয়ে একটা কম্পিউটার ডিটেলস আর চাঁদনি চকের একটা দোকানের ডিটেলস পাঠিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু মেসেজ দেখল না। একটু হতাশ হয়েই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে অফিসের জন্য রেডি হচ্ছি, দেখি সোনালির ফোন। আমি, হ্যালো সোনালি, আমি সোনালি বলছি। আমি, কি ব্যাপার? সোনালি, তোমার দাদা একটু কথা বলবে, তমাল। হ্যালো কৌশিক, আমি, হ্যাঁ তমালদা। তমাল, তোমার কম্পিউটার ডিটেলসটা পেলাম, থ্যাঙ্কস। তবে আর একটা হেল্পও করতে হবে। তুমি যদি দোকানের জায়গাটা আমাকে বুঝিয়ে দিতে তাহলে একটু সুবিধা হতো। আসলে এখন অফিসের কাছ থেকে একদম সময় পাচ্ছি না। রোজ বাড়ি ফিরতেও অনেক রাত হয়ে যাচ্ছে, তাই হয়তো তোমার বৌদিকে একা একাই যেতে হবে। আমি দেখলাম এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। বললাম, বৌদি একা গেলে কি ম্যানেজ করতে পারবে? তার চেয়ে কাল শনিবার আছে, আমি সঙ্গে যেতে পারি। তমালদা তো যেন হাতের চাঁদ পেল। তাহলে তো খুব ভালোই হয়। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব? তোমার একটা খাওয়া পাওনা হয়ে রইল তাহলে। আমি মনে মনে ভাবলাম, খাবার সুযোগেই তো যাচ্ছি, তবে যেটা খেতে চাই সেটা তুমি খাওয়াতে পারবে না, তোমার বউ পারবে। ফোনটা কেটে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আজ আবার শর্মিষ্ঠাদি রেজির সাথে কিনতে যেতে হবে। দাদাদের অবর্তমানে বৌদিদের নিয়ে শপিং করতে করতে সময় বেরিয়ে যাচ্ছে। সার্ভিস চার্জটা পেলেই হয়। অফিস শেষ হতে হতে একটু দেরি হয়ে গেল। শর্মিষ্ঠাদি আর আমি বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেল। শর্মিষ্ঠাদিকে আজকে বেশ সুন্দর লাগছে। শর্মিষ্ঠাদি নিজেই ড্রাইভ করে। বেশ জোরের সাথেই চালিয়ে আমরা দোকানে পৌঁছে গেলাম। 8:30টার মধ্যে এসি কেনা হলো। বলল রবিদার গিয়ে ইনস্টল করে দেবে। দোকান থেকে বেরিয়ে শর্মিষ্ঠাদি বলল, চলো এবারে কোথাও গিয়ে ডিনারটা সারা যাক। আজকে তো শুক্র যেতে পারে, কি বলিস? আমি বললাম, সে না হয় করা যেতে পারে, কিন্তু ড্রিঙ্ক করে ড্রাইভ করাটা প্রবলেম। তাই তোমার বাড়ির কাছাকাছি কোনো বারে চলো। শর্মিষ্ঠাদি একটু একটু ভাবল, তারপর বলল, তার থেকে বাড়িতেই চলো, খাবার আনিয়ে নেব, আর বাড়িতে ভালো স্কচও আছে। আমি ভাবলাম, এত মেঘ না চাইতেই জল। বললাম, চলো। শর্মিষ্ঠাদির ফ্ল্যাটটা অসম্ভব সুন্দরভাবে সাজানো। শর্মিষ্ঠাদি ঘরে ঢুকে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি, তুইও ফ্রেশ হয়ে নিতে পারিস। আমি বললাম, না, আমি ঠিক আছি, তুমি ফ্রেশ হয়ে নাও। শর্মিষ্ঠাদি ভেতরের ঘরে চলে গেল।
আর আমি ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এর মধ্যে খাবারও চলে এলো। বাড়িতে মাকে ফোন করে বলে দিলাম যে আমার ফিরতে দেরি হবে আর রাতে খেয়ে আসব। মা হাজারটা প্রশ্ন করে পাগল করে দিল। ফোনটা করে বারান্দা থেকে ভেতরে ঢুকে দেখি শর্মিষ্ঠাদি কখন যেন চলে এসেছে। ড্রয়িং রুমটা লাইট অফ করে একটা ডিম লাইট চালিয়েছে আর টেবিলে খাবার আর ড্রিঙ্ক সাজাচ্ছে। শর্মিষ্ঠাদিকে দেখে কেমন যেন মোহগ্রস্ত হয়ে গেলাম। এক মন দিয়ে টেবিলটা সাজিয়ে যাচ্ছি আর আমি এক মন দিয়ে দেখছি শর্মিষ্ঠাদিকে। আমাকে দেখে শর্মিষ্ঠাদি বলল, "কি রে, গার্লফ্রেন্ডকে ফোন করা হলো?" আমি হেসে বললাম, "সে ভাগ্য আর কই, মাকে বলে দিলাম যে খেয়ে ফিরব।" ড্রয়িং রুমের কাউচে গ্লাস হাতে বসলাম দুজনে। আড্ডা চলতে লাগল দুজনের। "আমি এত বড় ফ্ল্যাটে তুমি একা থাকো, ভালো লাগে?" শর্মিষ্ঠা: ছুটির দিনগুলো খুব একা লাগে, তাই মা বাবার কাছে যাই, তাই না হলে বন্ধুদের ডেকে আড্ডা মারি। আমি: শুভঙ্করদা আসছে কবে? শর্মিষ্ঠা: সামনের মাসে আসবে। শর্মিষ্ঠাদি দেখলাম বেশ তাড়াতাড়ি ড্রিঙ্ক শেষ করছে। আমার 2টা শেষ হতে হতে শর্মিষ্ঠাদের 4টা হয়ে গেছে। আমরা যেহেতু খুব কাছাকাছি বসে আছি, তাই আমাদের পা লেগে যাচ্ছে একে অপরের সাথে। শর্মিষ্ঠাদির ফোনটা বেজে উঠল। শুভঙ্করদা। শর্মিষ্ঠাদি ফোনটা নিয়ে ঘরে চলে গেল। বাইরে থেকে হালকা আওয়াজ পেলাম। মনে হলো উত্তেজিতভাবে কি একটা বলছে শর্মিষ্ঠাদি। ফিরতে দেখি মুখটা থমথমে। এসেই ড্রিঙ্কটা পুরো একবারে শেষ করে আবার বানাতে শুরু করল। আমি: প্রবলেম শর্মিষ্ঠা? শুভঙ্কর সামনের মাসে আসতে পারবে না, একেবারে পুজোর সময় আসবে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমি বললাম, চিন্তা করো না, কয়েক মাস পরেই তো পুজো, দেখতে দেখতে কেটে যাবে। শর্মিষ্ঠাদি যেন পুরো গলে গেল। আমার কাঁধে মাথাটা রেখে বলল, তুই বুঝবি না, এরকম একা থাকতে হলে বুঝতে। আমি তাকিয়ে দেখি ও এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে, আমার কাঁধে মাথাটা রেখে। আমাদের দুজনের এই নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। শর্মিষ্ঠাদি চোখটা বন্ধ করে নিল আস্তে করে। আমার হাতটা ওর কোমরের উপর পড়তেই ও যেন চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। বলল, তুই বস, আমি খাবারের প্লেটগুলো নিয়ে আসি। আমি বসে বসেই শর্মিষ্ঠার হাতটা ধরলাম। আমার দিকে তাকালো শর্মিষ্ঠাদি, চোখে একটা যেন দোনামোনা, কিন্তু হাতটা দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এক মুহূর্ত দুজনেই চুপচাপ দুজনের দিকে তাকিয়ে আছি। যেমন বাঁধ ভেঙে গেলে জল আছড়ে পড়ে, ঠিক তেমনি শর্মিষ্ঠাদি আমার উপর পড়ল। অনেক পরিশ্রম করে রাতের শর্মিষ্ঠা বাড়িতেই থেকে গেলাম। বাড়ি আসতে মন চাইল না। বাইরে তাকিয়ে দেখি আকাশ সবে ফর্সা হতে শুরু করেছে। এই ফ্ল্যাটটা 15 তলাতে হওয়াতে বাইরের আকাশটা পুরো দেখা যায়। বাইরের আলোর আবাস ঘরে এসে পড়াতে শর্মিষ্ঠাদির মুখটা দেখা যাচ্ছে। অঘরে ঘুমাচ্ছে। আমি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম। 2টো ব্ল্যাক কফি উইথ সুগার নিয়ে আবার বেডরুমে ফিরলাম। দেখলাম শর্মিষ্ঠাদিকে যেমনভাবে রেখে গেছিলাম সেরকমভাবেই শুয়ে আছে। জানলার পর্দাগুলো সরিয়ে দিয়ে শর্মিষ্ঠাদির কাছে গিয়ে বললাম, গেট আপ নাও। শর্মিষ্ঠাদি উঠেই বসে আমাকে কফি আনতে দেখে বলল, বাবা, তুই তো বেশ সংসারী ছেলে রে। শর্মিষ্ঠাদি বিছানার চাদরটা জড়িয়ে উঠে বসল। আমিও চাদরের মধ্যে গিয়ে ঢুকলাম। খাটের উপর দুজন হেলান দিয়ে বসলাম কফি হাতে। শর্মিষ্ঠাদি আমার কাঁধে মাথা রেখে এক দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে রইল। আমরা দুজনেই কফি খেতে খেতে অনেক দিন পর সূর্যোদয় দেখলাম। সকাল 7টা নাগাদ স্নান সেরে শর্মিষ্ঠাদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ক্যাবে উঠে হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম সোনালির মেসেজ, কখন বেরোবে জানিও আমাকে। মেসেজ করলাম, 12টা নাগাদ বেরোব, যদি তোমার প্রবলেম না হয়।
বাড়ি ফিরতে 8টা বেজে গেল। হালকা কিছু ব্রেকফাস্ট করে আবার শুয়ে পড়লাম। সকাল 11টা নাগাদ ফোন করলাম সোনালীকে। হ্যালো সোনালী, বলো। আমি রেডি। সোনালী, রেডি হচ্ছি, 10 মিনিট। আমি বুঝলাম মেয়েদের 10 মিনিট মানে এখনও 30 মিনিট সময় আছে। আমিও ধীরে সুস্থে রেডি হতে লাগলাম। 7:30 নাগাদ সোনালীর বাড়ি পৌঁছালাম। বেল দিতেই সোনালী দরজা খুলল। একটা হালকা হলুদ রঙের থলে ফুল হাত কুর্তি পরেছে আর ব্ল্যাক লেগিংস। খোলা চুলে মোহময়ী সুন্দরী লাগছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। দেখে বলল, কি হলো? আমি বলেই ফেললাম, খুব সুন্দর লাগছে তোমাকে। সোনালীর মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল। একটু হেসে প্রসঙ্গ চেঞ্জ করে বলল, আরে ছেলেকে পিসির বাড়ি রেখে এলাম, ওর তো স্কুল ছুটি আজকে, সেই করতে গিয়ে দেরি হয়ে গেল। আমি বললাম, তেমন কিছু দেরি হয়নি, দাদাও ক্যাব বুক করি, কিন্তু ক্যাব পাওয়া গেল না। ঠিক করলাম অটো করে মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরব। অটোতে উঠে বুঝলাম ক্যাব না পেয়ে ভালোই হয়েছে। পেছনে দুজনে বসলাম, ধারে সোনালী আর আমি মাঝখানে। আমার অন্য পাশে একটা মোটা লোক বসাতে আমরা প্রায় চেপে গেলাম। দুজন দুজনের সাথে। আমি জায়গা করার জন্য হাতটা সোনালীর পিঠের পেছনে রাখলাম। আমরা এদিক ওদিককার কথা বলতে বলতে চললাম। একটা জোরে ব্রেক মারার ফলে আমার হাতটা সরাসরি সোনালীর পিঠের উপর এসে পড়ল। আমি হাতটা একটু সরালাম বটে, কিন্তু পুরোটা নয়। হাতটা পিঠের উপর ছুঁয়েই রইল। সোনালী কিন্তু কোনো ভ্রুক্ষেপ করল না। আমরা যেমন কথা বলতে বলতে যাচ্ছিলাম তেমনি চলতে লাগল। আমি এমনিও জানি যে সোনালীর সাথে যা করার আজকের মধ্যেই করতে হবে, না হলে আর সুযোগ পাওয়া যাবে না। সোনালী কথা বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেল। দেখলাম ওর মুখ লাল হয়ে উঠেছে, তবে রাগে নয়, লজ্জায়। আমি আঙুল 1টা থেকে 2টো থেকে 3টে এরকম করে পুরো হাতটাই ওর পিঠের উপর দিলাম। সোনালী কথা বন্ধ করে একবার আমার দিকে পাকিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আমার মনে হলো একটা সম্মতি নেওয়াটা প্রয়োজন। জিজ্ঞেস করলাম, তোমার বসতে অসুবিধা হচ্ছে না তো? না না, ঠিক আছে। ব্যাস, আর ভেবে লাভ নেই। আমি হাতটা আস্তে আস্তে কাঁধ বেয়ে নামাতে থাকলাম। এর বেশি আর যাওয়া সম্ভব নয়, না হলে অন্য লোকের নজরে পড়ে যাবে। এরকম চলতে চলতেই আমাদের অটো মেট্রো স্টেশনে চলে এলো। সোনালী বেশি কথা বলছিল না। ওকে একটু হালকা করতেই আমি কথা বলতে শুরু করলাম। আমি অনেক দিন পর মেট্রোতে উঠব। সোনালী, কেন? তুমি অফিস যাই কি করে তাহলে? আমার অফিস তো সল্ট লেকে, ওখানে মেট্রো তৈরি হচ্ছে, কিন্তু চালু হতে হতে আমি রিটায়ার করে যাব। সোনালী হেসে উঠল। আমি বললাম, বেশ ভিড় হবে মনে হচ্ছে, তোমার অসুবিধা নেই তো? আমরা কিন্তু ট্যাক্সি নিতেও পারি। সোনালী বলল, না, ফেরার সময় বরং ট্যাক্সিতে ফিরব। মনে মনে ভাবলাম, আমিও তো তাই চাই। উঠে পড়লাম একটা এসি মেট্রোতে। মোটামুটি ফাঁকা, কিন্তু বসার জায়গা নেই। আমি উল্টো দিকের দরজার দিকে সোনালীকে নিয়ে দাঁড়ালাম। এদিকের দরজাটা পার্ক স্ট্রিট ছাড়া আর খুলবে না, তাই দাঁড়ানো যাবে ভালো করে। সোনালীকে দরজার দিকেই পিঠ করিয়ে দাঁড় করিয়ে আমি ওর মুখোমুখি দাঁড়ালাম। পরের স্টেশনে প্রচণ্ড ভিড় শুরু হল। আমি প্রায় সোনালীর ওপর পড়েই যাচ্ছিলাম। সোনালী আমার কাঁধটা ধরে দাঁড়াল, আর আমি সোনালীর কোমরটা। সোনালী একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার এদিক ওদিক লোকজনদের দেখছে। কিন্তু যা ভিড়, তাতে কারোর আমাদেরকে লক্ষ্য করার কথা নয়। সোনালীও বুঝল বোধহয় সেটা। ও দেখলাম আমার জামাটা খামচে ধরে আমাকে একটু সামনে টানল যেন। আমার এক হাত কোমরে আর এক হাত ওর থাইয়ের ওপরে উঠছে।
সোনালির চোখে যেন একটা প্রশ্ন ফুটে উঠল, যেন বুঝতে চাইছে আমি কি করতে চাই। এই শুধু একটা হাসি, মাথা হালকা নাড়িয়ে যেন পারমিশন চাইলাম। আরও একবার সোনালি বুঝল। ও একটু হেসে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে রাখল। আমাদের স্টেশন এসে গেল। আমরা স্টেশন থেকে বেরিয়ে কম্পিউটার দোকানে গিয়ে কেনাকাটি করলাম। দোকানে বলল 1 ঘন্টা টাইম লাগবে অ্যাসেম্বলি করতে। এটা আমার জানা ছিল, তাই সোনালিকে বললাম, চলো আমরা লাঞ্চটা সেরে নিই। একটা ভালো রেস্টুরেন্টের লাঞ্চ সেরে আমরা আবার দোকানে ফিরলাম। আমি রেস্টুরেন্টের বিল দিতে গেলে সোনালি বলল, মোটেই না, ওটা আমি দেব। এমনিতেও তোমার ছুটির দিনে তোমাকে দিয়ে খাটিয়ে মারছি, অন্তত খাওয়াতে তো দাও আমাকে। আমি এত অল্পতে সারলে তো হবে না সোনালি, তাহলে আমি বাড়িতে ডেকে এনে খাওয়াতে হবে। সোনালি, আছে, তাই হবে। তুমি কি খেতে ভালোবাসো? আমি ওর মাথা থেকে পা অবধি একবার দেখে নিয়ে বললাম, সব কিছুই, তুমি যা যা খাওয়াবে। সোনালি, ঠিক আছে, সব খেতে হবে, কিন্তু কিছু বাদ দিলে চলবে না। কবে খাবে? আমি, যবে তুমি ডাকবে, যখন তুমি ডাকবে। আমরা এরপর দোকানে গিয়ে কম্পিউটার নিয়ে একটা ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিতে বেশি কিছু করা সম্ভব হলো না, কারণ ট্যাক্সিওয়ালা মাঝে মাঝে পেছন ফিরে কথা বলছিল। ওই টুকটাক ঘষাঘষি করতে করতে বাড়ি ফিরলাম। সোনালিকে বললাম, চলো একেবারে কম্পিউটারটা ইনস্টল করেই দেব আজকে। কম্পিউটার নিয়ে সোনালির বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িতে ঢুকে সোনালি বলল, বসো একটু চা করি। আমি বললাম, না না, তার দরকার নেই। কিন্তু সোনালি শুনল না, রান্নাঘরে চলে গেল সোজা। আমিও পেছন পেছন ঢুকলাম রান্নাঘরে। দেখি সোনালি চা বসানোর তরজোড় করছে, আমার দিকে পেছন করে দাঁড়িয়ে। আমি সোনালির পেছনে গিয়ে দাঁড়ালাম। সোনালি কেমন যেন কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। আমি আস্তে আস্তে ওর ঘাটের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। বললাম, চা খেতে ইচ্ছে করছে না, অন্য কিছু খেতে ইচ্ছে করছে। সোনালি কোনো উত্তর দিল না। আমার দিকে ফিরে আমাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলতে লাগল, এটা কি হচ্ছে? এরকম করো না প্লিজ। কিন্তু ওর বাধা দেওয়াটা অতটা জোরালো মনে হলো না আমার। সোনালি ইচ্ছে করলেই আমার হাত ছাড়িয়ে চলে যেতে পারত, কিন্তু যাচ্ছে না। খালি মাথা নেড়ে বেরুন করছে। এতে আমার সাহস আরও বেড়ে গেল। একটু পর বলল, কিন্তু এটা তো ঠিক নয়। আমি বললাম, তাহলে চলে যাব আমি? সোনালি কিছু বলল না, শুধু চোখটা নামিয়ে নিল। সেদিন 3 বার সোনালিকে কাজ করে দিলাম। সোনালির বাড়ি থেকে যখন বেরোলাম তখন প্রায় 6:30 বাজে। পরদিন অফিস গিয়ে দেখি ঘুরতে যাওয়ার প্ল্যান চলেছে। সামনের শুক্রবার অফিস ছুটি, তাই উইকেন্ড মিলিয়ে 3 দিন ছুটি পাওয়া যাবে। সবাই মিলে ঠিক হলো যে মন্দারমণি যাওয়া হবে। ঠিক হলো যে ধর্মতলা থেকে এসি বাসে যাওয়া হবে। বেশ বড় একটা দল হলো আমাদের, অনেকে ফ্যামিলি নিয়েও যাবে। মনে মনে বেশ খুশি হলাম আমি। শর্মিষ্ঠাদি তো থাকবেই, তার সাথে অনেক মহিলা থাকবে আমাদের অফিসের। যারা ফ্যামিলি নিয়ে যাবে তাদের জন্য পার্সোনাল রুম ঠিক করা হলো, আর ব্যাচেলারদের জন্য একটা রুমে 2 জন করে থাকার ব্যবস্থা করা হলো। আমি সবিকের সাথে রুম শেয়ার করে নিলাম। এমনিতেও সবিক কঠিন জিনিস, পানি খেলে ওর খুব একটা হুঁশ থাকে না। তার মধ্যে সবিক আমাদের অফিসের পিয়ালির সাথে প্রেম করে। পিয়ালিও যাচ্ছে আমাদের সাথে। লাঞ্চের সময় শর্মিষ্ঠাদিকে ধরলাম। শর্মিষ্ঠাদি মুচকি হেসে বলল, তুই তো আমার সাথে রুম নিতে পারতিস। আমি তোমার সাথে থাকব বলেই তো সৌভিকের সাথে রুমটা নিলাম। শর্মিষ্ঠাদি, মানে আমি তোমাকে অত ভাবতে হবে না। তুমি শুধু পিয়ালির সাথে রুমটা নিয়ে নাও, বাকি ওখানে গিয়ে ব্যবস্থা হয়ে যাবে। শুক্রবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। ধর্মতলাতে সবাই মিট করলাম আমরা সকাল 6টা। শর্মিষ্ঠাদিকে দেখলাম জিন্স আর টপ পরে দারুণ লাগছে।
কিন্তু আমার চোখ আটকে গেল অন্য একজনকে দেখে। টপ আর পালাজো পরা একজন, সঙ্গে একটা 5 বছরের ছেলে। দেখে বোঝাই যাচ্ছে না যে ওর এত বড় ছেলে থাকতে পারে। আমাদের বস সুদীপ্তদার বউ তিয়াশা। শুনে অবাক হয়ে গেলাম আমি। সুদীপ্তদার বয়স 40-এর উপর হবেই। আমাদের আলাপ করিয়ে দিল সুদীপ্তদা। হ্যান্ডশেক করার সময় তিয়াশার হাতের ছোঁয়া পেয়েই চিনচিন করে উঠল। আমাদের দলে মোটামুটি দেখলাম 10-12 জন মহিলা, 3-4 জন অবিবাহিত, আর বাকি সবাই এসেছে ফ্যামিলি নিয়ে। আমি শর্মিষ্ঠাদির সাথে সাথেই রইলাম। বাসে উঠে একসাথেই বসলাম, আমি আর শর্মিষ্ঠাদেন। শর্মিষ্ঠাদি জানলার ধারে, আর আমি আইল সাইডে। আমার পাশের সারিতেই সুদীপ্তদা, তার ফ্যামিলি নিয়ে বসেছে। সুদীপ্তদা ছেলেকে নিয়ে জানলার ধারে, আর এই পাশে তিয়াশা। বাস ছেড়ে দিল। কিছুক্ষণ পরে প্রায় সবাই মোটামুটি ধুলতে লাগল। একে এসি বাস, তার মধ্যে সবাইকেই সকালে উঠে আসতে হয়েছে। শর্মিষ্ঠাদি আমার পাশে হেডফোনে গান শুনছে, চোখ বন্ধ করে। আমি বললাম, কি শুনছ? শর্মিষ্ঠাদি একটা হেডফোন আমার কানে দিল। দুজনে গান শুনতে শুনতে যেতে লাগলাম। শর্মিষ্ঠাদি আমার হাতের আঙুল নিয়ে খেলতে লাগল। এই সুন্দর সকালে ওর ছোঁয়া খুব ভালো লাগছিল। আমি আস্তে আস্তে আমার হাতটা ওর থাইয়ের ওপর রাখলাম। আস্তে আস্তে হাতটা মাঝখানে নিচে যেতে লাগলাম। শর্মিষ্ঠাদি চোখ বড় বড় করে কপট রাগ দেখাল, কিন্তু আমার হাত সরিয়েও দিল না। শর্মিষ্ঠাদি চারিদিকে চোখ বুলিয়ে নিল। যখন বুঝল সবাই ঢুলছে, তখন আর কিছু বলল না শর্মিষ্ঠাদি। আমার কানের কাছে আস্তে আস্তে বলল, আর বেশি এগিয়ে না, আমি তাহলে আর কন্ট্রোল করতে পারব না। আমি ওর দিকে তাকিয়ে চোখ মেরে বললাম, কন্ট্রোল না করতে পারলে কি করবে? শর্মিষ্ঠাদি, জানিস না কি করব? আমি না, জানি না। আমি একবার মাথা তুলে পেছনে দেখে নিলাম। দেখলাম যে পেছনের সিটে শুভাশিসদা আর ওর বউ তনুশ্রী অঘরে ঘুমাচ্ছে। যদিও বাসের সিটগুলো যা উঁচু, তাতে কেউ উঠে না দাঁড়ালে আমাদের দেখতে পাওয়া মুশকিল। এদিকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছিল, তাই বাসের মধ্যে শুরু করে দিলাম। আমার হঠাৎ করে কিছু একটা মনে হতেই আমার অন্য পাশে তাকিয়ে দেখে চমকে উঠি। দেখি অন্য পাশের সিট থেকে সুদীপ্তদার বউ তিয়াশা আমাদের দিকে তাকিয়ে আছে। সুদীপ্তদাকে দেখে মনে হল ঘুমাচ্ছে। তিয়াশা এক মনে দেখে যাচ্ছে আমাদের। মুখের চাহনি অন্যরকম। আমি যে ওকে দেখছি সেটা বুঝতে পারিনি তখনও। কিছুক্ষণ পর আমাদের বাসটা কোলাঘাটে এসে থামল। তড়িঘড়ি করে সব ঠিক করে নিয়ে বাস থেকে নামলাম। এখানে ব্রেকফাস্ট করতে হবে আমাদের। একসাথে ব্রেকফাস্ট করলাম আমরা। তিয়াশার সাথে কয়েকবার চোখাচোখি হল। আমি অল্প একটু হাসলাম, আর তিয়াশাও ঠোঁটের কোণে হাসি দেখলাম যেন একটু। ব্রেকফাস্ট শেষ করে হাত ধুতে গিয়ে দেখি তিয়াশা হাত ধুচ্ছে। আমি পেছন থেকে দেখতে লাগলাম ওকে। তিয়াশা ঘুরে দাঁড়িয়ে আমাকে দেখে চমকে উঠল। আমি বললাম, সরি, আপনাকে চমকে দিতে চাইনি। তিয়াশা, তুমি তো চমকেই দিচ্ছ আমাকে খালি। আমি, কোন চমকটা বেশি ভালো লাগল? তিয়াশা, বাসেরটাই বেস্ট। আমি, বেস্ট চমক তো এখনও বাকি আছে। তিয়াশার গাল দুটো লাল হয়ে উঠল। আরও কিছু কথা হতো, কিন্তু আরও লোক হাত ধুতে আসার দরুন আর কথা হল না। আমরা আবার বাসে গিয়ে উঠলাম। আমার সিটের কাছে গিয়ে দেখলাম চোখাচোখি হতেই একটু হাসল তিয়াশা। আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। মনে মনে ভাবতে থাকলাম যে মন্দারমণিতে আরও কত কিছু অপেক্ষা করে আছে কে জানে। আমাদের মন্দারমণির সৈকে ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে গেল। বেশ বড় রিসোর্ট, ঠিক সমুদ্রের পাশেই। আমরা সবাই
কটেজ নিলাম। আমি তিয়াশাদের পাশের কটেজটা আমার আর সৌভিকের জন্য নিয়ে নিলাম। সবাই যে যার রুমে ঢুকে গেল। ঠিক হলো যে ৮ ঘণ্টা পরে সবাই বেরো। সৌভিক দেখলাম রুমে ঢুকেই চেঞ্জ করে বেরিয়ে গেল। বুঝলাম পিয়ালির সাথে সমুদ্রতে যাচ্ছে। আমিও বেরিয়ে এলাম। বাইরে কাউকেই দেখতে পেলাম না। দূরে দেখলাম সৌভিক আর পিয়ালি হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। আমি চুপি চুপি শর্মিষ্ঠাদির ঘরে নক করলাম। শর্মিষ্ঠাদি দরজা খুলতে দেখলাম ও এখনও চেঞ্জ করেনি। আমি বললাম, কি গো, চেঞ্জ করনি এখনও? সমুদ্রে যাবে না? শর্মিষ্ঠাদি কোনো উত্তর না দিয়ে আমাকে টেনে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি জানতাম যে আমরা বেশিক্ষণ সময় পাব না, কারণ পিয়ালি যখন খুশি ফিরে আসতে পারে অথবা অন্য কেউ ও চলে আসতে পারে। তাড়াতাড়ি কাজ করতে লাগলাম। ঠিক এই সময় আমার কি যেন মনে হতে জানলার দিয়ে তাকিয়ে মনে হলো কে যেন সরে গেল জানলা দিয়ে। জানলাতে পর্দা থাকার ফলে ঠিক বুঝতে পারলাম না। কিছু বললাম না শর্মিষ্ঠাদিকে এই ব্যাপারে, শুধু বললাম, ওঠো, ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। শর্মিষ্ঠাদি, তুই ফ্রেশ হয়ে বেরো, আমি আসছি। আমি আর শোনো, সবার সামনে আমরা একটু ডিস্টেন্স মেনটেন করে রাখব। শর্মিষ্ঠাদি, কেন? আমরা বাসায় একসাথে বসে এসেছি, এখানেও একসাথে ঘুরলে লোকজন সন্দেহ করতে পারে। শর্মিষ্ঠাদি, ওকে, কিন্তু তুই কথা দে যে তুই এখানে যে কদিন আছিস সে কদিন আমাকে একবার হলেও সেবা দিবি। আমি, সে তুমি চিন্তা কর না, তোমাকে কি আমি সেবা না করে থাকতে পারব? শর্মিষ্ঠাদিকে আমার সাথে ডিস্টেন্স মেনটেন করতে বললাম, যাতে অন্য মহিলাদের সাথে ডিস্টেন্স কমাতে পারি। সারাক্ষণ শর্মিষ্ঠাদি আমার সাথে থাকলে সেটা সম্ভব হবে না। আমি ফ্রেশ হয়ে শর্মিষ্ঠার ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখলাম তখনও কেউ বেরোয়নি। শুধু সুখাশিসটা আর তনুশ্রীকে দেখলাম সমুদ্রের ধারে। তাহলে আমি কাকে দেখলাম জানলার ধারে? ভুল দেখলাম নাকি? হয়তো ভুলই দেখেছি। আমার রুমে গিয়ে দেখি সৌভিক শুয়ে আছে খাটে। আমি তো ওকে দেখে চমকে উঠলাম। বললাম, কি রে, কখন এলি সৌভিক? এই তো জাস্ট কিছুক্ষণ। আমি, পিয়ালি কোথায়? সৌভিক, ও মিলিদি আর অপর্ণাদের সাথে কথা বলছিল। আমি ওদের মাঝে আর কি করব, তাই চলে এলাম। আমি, যা কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেল। সৌভিক, কি আর করব ভাই, ভাগ্যই খারাপ। আমি, সে তোর ভাগ্য ফেরানো যায় সৌভিক? কিভাবে? আমি, তুই পিয়ালিকে রুমে এনের সময় কাটাতে পারিস, কেউ তাহলে আর ডিস্টার্ব করবে না। সৌভিক, তুই তাহলে কি করবি? আমি, ধরুর, আমার আর কি, আমার এমনিতেও এখানে এসে রুমের সময় কাটানোর ইচ্ছে নেই। তোদের হয়ে গেলে আমাকে বলে দিবি, আমি চলে আসব। সৌভিক প্রায় লাফিয়ে খাট থেকে উঠে পড়ল। বলল, থ্যাঙ্কস রে। আমি, কত দূর এগিয়েছিস তোরা? কিছু হয়েছে তোদের মাঝে? সৌভিক, কি হবে? আমি, নেকা বুঝতে পারছিস না কি বলছি? সৌভিক, না রে, শুধু উপর উপর হয়েছে। আমি, ভালো, তাহলে এখানেই প্রি ওয়েডিং হানিমুনটা সেরে ফেলো। তবে হ্যাঁ, ঘরে ভুলভাল কিছু ফেলে রাখিস না, আর যা করবি নিজের বিছানাতে করবি। সৌভিক লজ্জা মাখানো হাসি দিয়ে বলল, একদম গুরু। আমি, চলো বাইরে যাই। আমি আর সৌভিক বাইরে এসে দেখা হলো মিলিদি আর অপর্ণাদির সাথে। অপর্ণাদি আমাদের হরম ম্যানেজার, আর মিলিদি আমার সিনিয়র। দুজনেই বরদের সাথে এসেছে, কিন্তু ওদের বরদের কাউকে দেখলাম না। আমি জিজ্ঞেস করলাম, দাদারা কই? মিলিদি, ঘরে আসছে। সৌভিক, পিয়ালি কোথায় গেল? অপর্ণাদি বাবা এসেই আগে পিয়ালির খোঁজ। ও তো রুমের দিকেই গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রুমে তো আমি ছিলাম, তাহলে গেল কোথায়? তাহলে কি ওকেই দেখলাম জানলার ধারে?
সেই সময় দেখি সুদীপ্তদা হন্তদন্ত হয়ে সমুদ্রের দিক দিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলে সুদীপ্তদা? আরে সকাল সকাল বেরিয়েছি তো, পেটটা ঠিক ক্লিয়ার হয়নি। মনে মনে ভাবলাম, ভাগ্যিস ক্লিয়ার হয়নি, না হলে আমার রাস্তা ক্লিয়ার হতো না। সৌভিককে বললাম, চলো সমুদ্রতে নামি। সৌভিক আমতামতা করে বলল, তুই যা, আমি আসছি। বুঝলাম ও পিয়ালির জন্য ওয়েট করছে। আমি তখন মিলিদি আর অপর্ণাদিকে জিজ্ঞেস করলাম, ওরা যাবে কিনা। ওরা বলল বরদের সাথে আসছে। অগত্যা আমি একাই সমুদ্রের দিকে রওনা দিলাম। সমুদ্রের ধারে এসে দেখলাম সমুদ্রের পাড়ে সুদীপ্তদার ছেলে একটা ফুটবল নিয়ে খেলা করছে, আর সুদীপ্তদার বউ তিয়াশা ছেলের পাশে পাশে হেঁটে বেড়াচ্ছে। তিয়াশা একটা 3/4 ব্লু জিন্স পরেছে আর স্লিভলেস সাদা টক। ওর খোলা চুলগুলো সমুদ্রের হাওয়াতে এলোমেলোভাবে উঠছে। সেরকম ভিড় নেই। আমাদের রিসর্টটা একটু অফবিট এবং আশেপাশে ঝাউবন থাকার দরুন খুব বেশি লোকজন নেই। যারা আছে তারাও বেশ দূরেই নিজেদের মতো স্নান করছে। আমি ওদের একটু কাছাকাছি আসতেই তিয়াশা খেয়াল করল আমাকে। বলল, একা? আর সব কোথায়? আমি, আসছে সবাই, আর আমি তো একাই। তিয়াশা, সে তো দেখলাম। আমি কি দেখলেন? তিয়াশার মুখটা একটু রাঙা হয়ে উঠল। আমার কথার কোনো উত্তর দিল না। ওর খোলা চুল ওর মুখের ওপর এসে এসে পড়ছে, আর ও হাত দিয়ে চুল ঠিক করছে। আমি উপায় ভাবতে থাকলাম। এখন কেউ চলে আসলে আমাকে তিয়াশার সাথে এরমভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে কিছু মনে করতে পারে। এই ভেবে আমি ওর ছেলের সাথে বল নিয়ে খেলতে শুরু করলাম। ওর ছেলে আমার সাথে খেলতে খেলতে তিয়াশার আশেপাশেই গোল গোল করে ঘুরতে লাগল। আমি দেখলাম এই সুযোগ। আমি ওকে ধরার চেষ্টা করতে লাগলাম। সেই করতে গিয়ে তিয়াশার গায়ে আমার হাত থেকে যেতে লাগল। তিয়াশাও দেখলাম খুব একটা বাধা দিচ্ছে না, খালি ওর ছেলেকে দুষ্টুমি করতে বারণ করছে। কিন্তু সেই বারণের মধ্যে শাসনের থেকে প্রশ্রয়ের ভাব বেশি। আমি একবার তিয়াশাকে পেরিয়ে ওর ছেলেকে ধরছি এরকম ভাব করে ওর কোমরে হাত রাখলাম। বুকের মধ্যে কেমন যেন করতে লাগল। একদিকে ভয় আর একদিকে উত্তেজনা। যতই হোক বসের বউ। কিন্তু তিয়াশা দেখলাম এমন ভাব করছে যেন আমার হাতটা খেয়ালই করেনি। ও ছেলের সাথে খেলা হাসি থামাল না। আমি এবারে সাহস করে ওর কোমর থেকে হাতটা এগিয়ে এনে ওর পেটের ওপর রাখলাম। একটু পেছন দিকেই টানলাম। তিয়াশা কিন্তু সরে যাবার কোনো চেষ্টা করল না, বরং ও একটা কাজ করল যেটাতে আমি চমকে উঠলাম। ও ওই অবস্থাতে কোমর সোজা রেখে ওর ছেলের বল তুলছে এরকম একটা ভাব করে সামনের দিকে ঝুঁকে পড়ল। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। এরই মধ্যে তিয়াশা উঠে দাঁড়ালো। আমিও দূর থেকে দেখলাম আমাদের রিসর্টের দিক থেকে দল বেঁধে সবাই আসছে। আমরা দুজনে আবার আলাদা হয়ে গেলাম। আমি আবার ওর ছেলের সাথে খেলতে শুরু করলাম বল নিয়ে, কিন্তু তিয়াশার থেকে দূরত্ব মেনটেন করে রেখে। আমরা মোটামুটি সবাই ড্রিঙ্ক করতে শুরু করলাম। আমি খুব বেশি খেলাম না। একটা বোতল নিয়ে সবাইকে লক্ষ্য করতে শুরু করলাম। শর্মিষ্ঠা দিয়ে এসে টুকটাক কথা বলে গেল, কিন্তু পাশে বসল না। বুঝলাম ওষুধ ধরেছে। বেশির সাথে লেপ্টে না থাকলেই মঙ্গল। কিছুক্ষণ পর একটু নেশা ধরতে আমরা সবাই কিছুটা সমুদ্রের ভেতরে গিয়ে স্নান করতে লাগল। সুদীপ্তদা ওর ছেলেকে নিয়ে খেলতে মেতে রয়েছে। আমি তিয়াশার পাশেই রইলাম। মাঝে একটা বড় ঢেউ আসতে সবাই প্রায় পড়ে গেলাম জলে, আর আমি গিয়ে পড়লাম তিয়াশার ওপর। আমি এবারে তিয়াশার দিকে তাকিয়ে একটা ইশারা করে জল থেকে উঠে রিসর্টে চলে এলাম। সবাই খেলতে মত্ত, এবং নেশার দরুন আমাকে কেউ খেয়াজ করল না। রিসর্টের মধ্যে ঝাউ গাছের বাগানে অপেক্ষা করতে থাকলাম আমি বেশ কিছুক্ষণ। কেটে যেতে হতাশ হয়ে ভাবতে থাকলাম যে তাহলে কি আমার ইশারা বোঝেনি
নাকি এর বেশি এগোতে চায় না। বসে বসে এসব ভাবছি, হঠাৎ দেখি তিয়াশা আসছে। আমার প্ল্যান করা ছিল, ও কাছে আসতেই ওকে টেনে নিয়ে পাশে একটা ওয়াশরুম ছিল, সেটার ভেতর গেলাম আর সাথে সাথে ঝাঁপিয়ে পড়লাম।